This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ ডটার্স ডে, কন্যা সন্তান দিবস। এক মাস আগেই তার এক মেয়েকে হারিয়েছে বাংলা। তিলোত্তমার জন্য বিচার চেয়ে রাস্তায় নেমেছে শহর কলকাতা, গোটা জেলা, গোটা রাজ্য। আজকের দিনে দাঁড়িয়েও পুজোর বাজারের থেকে এই মিছিলে ভিড় অনেকটাই বেশি। আপনারা আলকাতরা দিয়ে রাস্তার লেখা, দেওয়ালের লেখা মুছে দিতে পারেন, আপনারা আমাদের হৃদয়ের লেখা মুছে দিতে পারবেন। বিচার এত দিন হয়ে গেছে, আমরা এখনো বিচার পাইনি। আর কবে হবে বিচার? যতদিন না আমরা এই বিচার পাচ্ছি ততদিন আমরা রাস্তায় থাকবো, ততদিন প্রতিবাদ চালিয়ে যাবো। আর যতক্ষণ বিচার আমরা পাবো না, আমরা এভাবেই রাস্তায় নামবো। উপায় নেই, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। বিচার চাই, শুধু একটা কারণে না, যেভাবে চলছে এভাবে চলতে পারে না। আচ্ছা, এই যে এত মিছিল হচ্ছে, এত প্রতিবাদ হচ্ছে, প্রত্যেকে এক বাক্যে বলছেন জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর তিলোত্তমা, কিন্তু কাজের কাজ কি কিছু হচ্ছে? পরিস্থিতির কি কোনো বদল আসছে? আজকের দিনে দাঁড়িয়েও শহর কলকাতায় হেনস্থার শিকার হতে হচ্ছে এক তিলোত্তমাকে। ওই কিশোরী হেনস্থার শিকার হচ্ছেন, প্রতিবাদ করছেন, থানায় যাচ্ছে না, সেখানে গিয়ে আইনি প্যাচে পড়ছেন। তিনি অভিযোগ করছেন তার ইচ্ছার বিরুদ্ধে কোনো রকম কাউন্সিলিং ছাড়াই তাকে হোমে পাঠিয়ে দেওয়া হচ্ছে। শিশু সুরক্ষা কমিশন বলছে পুলিশের আরও মানবিক হওয়া উচিত ছিল। আচ্ছা বলুন তো, এই ঘটনার পর আর কেউ এভাবে প্রতিবাদ করে পুলিশের কাছে যাওয়ার সাহস দেখাতে পারবে? আচ্ছা বলুন তো, আইনটাই বা কার জন্য? ঘটনা শনিবার সন্ধ্যের। এক হকারের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ জানাতে নিউ মার্কেট থানায় যায় এই কিশোরী, কিন্তু বিচার পাওয়ার বদলে বিপত্তি বাড়ে। সেখানে তার অভিযোগ নেওয়ার পরে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি জানায় নিউ মার্কেট থানার পুলিশ আধিকারিকরা, কিন্তু ছাড়েননি। আবার পুলিশ স্টেশনেই আনা হয়। তারপরে বলেন যে না, এখন ছাড়া হবে না। মা প্রথমে বলেছিলেন যে ব্লাড রিলেশনের কেউ এলেই চলবে। তো আমি মা বাবাকেও জানাই, মা বাবারা বেরিয়ে গেছিলেন অলরেডি। যখন অমনি জোর করছিল যে না আসতেই হবে, এক্ষুনি আসতে হবে, না হলে হোমে নিয়ে চলে যাব, তখন আমি আমার কাকুকে জানাই। কাকু মা বাবার পৌঁছানোর আগেই পৌঁছে গেছিলেন, কিন্তু তারপরে বলে যে না, ব্লাড রিলেশনের হলেও হ্যান্ড ওভার করবো না, মা বাবা ছাড়া কারুর হাতেই যাওয়া যাবে। বাবা মা বাঁকুড়া থেকে এসে না পৌঁছনোয় আইনি জটের শিকার হয় নির্যাতিতা। অভিযোগ কাউন্সেলিং ছাড়াই হোমে যেতে বাধ্য করা হয় অনিচ্ছুক ওই কিশোরীকে। আমার বাবা মা তো এখান থেকে দূরে থাকে, তো কলকাতার বাইরে থাকে। ওখান থেকে আসতে মোটামুটি 6-7 ঘন্টা সময় লাগবে কলকাতায়। তো আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে তাদেরকে যেন আসার সময়টুকু দেয়। রাত্রি হয়ে গেছিলো, 10টা বাজছিল। কিছুতেই শুনতে চাইনি। মানে প্রচুর হ্যারাসমেন্ট ফেস করতে হয়েছে কালকে। তারপরে জোর জবরদস্তি করে আমাকে হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, পুলিশ কি একটু মানবিক হতে পারতো না? আজকে যদি এটা যখন অন্য মেয়েরা, অন্য ছেলেরা বা নাবালক তারা জানতে পারবে বা শুনতে পারবে, তখন তারা থানায় যেতে ভয় পাবে এই জন্য যে আমি তো কমপ্লেন করতে যাব, কমপ্লেন নিতে দেরি হলে আমাকে হোমে পাঠিয়ে দেবে। হোম দেখুন খুব একটা ভালো অভিজ্ঞতার জায়গা নয়, জেলের সঙ্গে কিন্তু খুব একটা তফাৎ নেই হোমের। দ্বিতীয়ত হচ্ছে, তাহলে রাস্তায় তো প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা বেরোতে পারবে না। তাদেরকে পুলিশ ধরে নিয়ে গিয়ে বলবে যে তোমার বাবা মা বাইরে আছে, আসতে পারছে না, তাহলে 3টে রাত হোমে গিয়ে থাক। শ্লীলতাহানির অভিযোগ জানাতে গিয়ে শেষ পর্যন্ত রাতভর হোমেই কাটাতে হয় কিশোরীকে। তার বক্তব্য যা শিক্ষা হওয়ার হয়ে গিয়েছে। মানে এটাতে মনে হচ্ছে যে পরের বার থেকে যদি কোনো বিপদে পড়ি তো আমার পুলিশে যাওয়ার কোনো দরকার নেই, বা যদি কোনো বিপদ সামনেও দেখি সেটাও আমি গিয়ে আর জানাবো না। এটার থেকে এটাই মনে হচ্ছে। আপনার কি মনে হয় যে পুলিশ আর একটু কোঅপারেট কখনো করা উচিত ছিল? ঘটনায় হতবাক কিশোরীর মা বাবাও। তাদের বক্তব্য, পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে মেয়ে কি এমন অপরাধ করলো যার জন্য এত বড় হেনস্থার মুখে পড়তে হলো তাকে? 5:30 থেকে রাত্রি 2টা অবধি স্টিল নাও বসিয়ে রেখে
মেয়ে কাঁদতে 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 উঠেছে, কিছুতেই যাবে না, টেনে হিজড়ে তাকে গাড়িতে তোলা হয়েছে। এটা কি ধরনের আইন? তাহলে আইন কি মানুষের জন্য? আমার যেটা মনে হয় ওর এই 17 বছর বয়সে হচ্ছে ওর মেরুদণ্ডটা শক্ত হওয়ার আগেই ভেঙে দিল। ও কাঁদতে কাঁদতে, আমি শুনতে পাচ্ছি, আমি যখন ফোন করেছি অন্যদেরকে তখন আমি শুনতে পাচ্ছি কাঁদতে কাঁদতে বলছে আমি আর কোনো দিন আমাকে যে যাই করুক, আমাকে যত আমার সাথে বাজে ব্যবহার হোক, আমি কোনো দিন হচ্ছে কমপ্লেন জানাতে যাব না। তিলোত্তমার জন্য বিচারের দাবিতে সরব হয়েছেন টলিউডের কলাকুশলীরা। এই ঘটনাতেও অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা। যে এখনো বেঁচে আছে সেটা ওর কপাল। এক্ষুনি যারা ওর সাথে এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে যদি এক্ষুনি অ্যারেস্ট না করা হয়, এক্ষুনি শাস্তি না দেওয়া হয়, কাল বাদ পরশু মেয়েটা বেঁচে থাকবে তার কি গ্যারান্টি? আমি জানতে চাই পুলিশের কাছে। পুলিশ অবশ্য অভিযুক্তকে গ্রেফতার করেছে, তবে পুরো ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তিলোত্তমা কাণ্ডের পর এত কিছু ঘটে গেলেও কিছু মানুষের মানসিকতার বদল হয়নি। ক্যামেরায় সমরের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায় ও সুমন মহাপাত্রর রিপোর্ট, TV9 বাংলা। স্বাস্থ্য ও শিক্ষার মতো টলিপাড়াতেও কি থ্রেট কালচার? কারণ টলিপাড়ার এক হেয়ার ড্রেসার তিনি আত্মহত্যার চেষ্টা করেন, কারণ তার হাত থেকে একের পর এক কাজ কেড়ে নেওয়ার অভিযোগ উঠছে হেয়ার ড্রেসার গিল্ড ও ফেডারেশনের লোকজনের বিরুদ্ধে। এবং এই ঘটনায় ইতিমধ্যে হরিদেবপুর থানায় 10 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং কলা কুশলীদের একাংশও কিন্তু স্বাভাবিকভাবে ক্ষোভে ফুঁসছেন। তিলোত্তমার ঘটনার মতো এই ঘটনারও শেষ দেখতে চাইছেন তারা। শুধু সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যক্ষেত্রে নয়, থ্রেট কালচার বা হুমকির সংস্কৃতি যে এই বাংলার রন্ধ্রে রন্ধ্রে বাসা বেঁধেছে তা আরও একবার প্রকট হলো। এক হেয়ার ড্রেসারের আত্মহত্যার চেষ্টা ঘিরে তোলপাড় টলিপাড়া। শনিবার বাড়িতেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তার মেয়ে তাকে উদ্ধার করে বাঙুর হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কলা কুশলীরা। উনি ওয়াশরুমে ছিলেন, তো অনেকক্ষণ থেকে ওয়াশরুমে ছিলেন এবং ওখান থেকে মানে কেরোসিনের যে একটা স্মেল আসছিল সেটা আমি ডাইনিং থেকে পাচ্ছিলাম। তো সে কারণে আমার একটা সন্দেহ মনে হয় যে হঠাৎ কেরোসিনের গন্ধ ওয়াশরুম থেকে কেন আসবে। তো ওই সময় আমি দরজা ব্রেক করে গিয়ে ঢুকে দেখি যে উনি প্রায় অলরেডি ঢেলে ফেলেছেন এবং হাতে একটা মাচিস পর্যন্ত আছে। তো সেটা কেড়ে নিয়ে আমি ওখান থেকে ওনাকে উদ্ধার করে নিয়ে আসি। কেন আত্মহননের পথ বেছে নিতে গিয়েছিলেন ওই হেয়ার ড্রেসার? উঠে আসছে থ্রেট কালচারের অভিযোগ। সূত্রের খবর, অন্যায়ের প্রতিবাদ করায় ওই কেশ শিল্পীকে 3 মাসের জন্য সাসপেন্ড করে হেয়ার ড্রেসার গিল্ড। নির্দিষ্ট সময়ের পর তিনি কাজের অনুমতি পান, কিন্তু হুমকির সুরে জানিয়েও দেওয়া হয় বাইরের কোনো কাজ তিনি করতে পারবেন না। ঠিক কোন পরিস্থিতির মধ্যে পড়ে তিনি চরম সিদ্ধান্ত নিতে চলেছেন? আত্মহননের পথ বেছে নেওয়ার আগে ভয়েস নোটের মাধ্যমে সে কথা জানিয়ে দেন ওই হেয়ার ড্রেসার। 3 মাস সাসপেন্ড হওয়ার পরে আমি টুকটাক কাজ করছিলাম। আমি নিজে কাজ ধরেছি, এর আগে 2 দিন 2টো কাজ ধরেছিলাম, আমাকে সেক্রেটারি করতে দেয়নি। বলেছে যে না, তুমি নিজে কাজ ধরে কাজ করতে পারবে না, তোমাকে যা কাজ দেবে তাই কাজ করবে। এবার তোমরা বলো আমি কি করব? আমার দেয়ালে পিঠ থেকে গেছে, এবার আমার সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই। কেন আমি অনেক টাকা দেনা করে ফেলেছি, আমার ওই দেনা শোধ করতে হবে। আমার ওই এক শিফট করে কাজ করে আমার দেনা মিটবে না। আমি অনেক কাকুতি মিনতি করেছি সবার কাছে, কিন্তু কেউ আমাদের কথা শোনেনি। আপাতত কিছুটা সুস্থ হলেও মানসিকভাবে ওই হেয়ার ড্রেসার ভীষণ ভেঙে পড়েছেন বলে দাবি পরিজন সহ শিল্পীদের। এখন রিকভারিং, কিন্তু গতকালের ট্রমাটিক এক্সপিরিয়েন্সের জন্য তার একটু সময় লাগবে রিকভার করতে। ভয় আমাদের ছিল, ভয় আমাদের প্রতিবাদ করলেই বসে দেওয়া হবে। অর্ধেক মেম্বার কথা বলতে পারে না, আমাদেরকে কার্ড ক্যান্সেল করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে রীতিমতন, দেখো পারি কিনা। হেয়ার ড্রেসারের বাড়ি থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়, তাতে 10 জনের নাম রয়েছে বলে খবর। তার ভিত্তিতে শনিবার রাতে হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। এই ঘটনায় গিল্ড এবং ফেডারেশনের বিরুদ্ধে রাগ পুষছেন অভিনেতা থেকে মেকআপ আর্টিস্ট, হেয়ার ড্রেসার সকলেই। কারণে অকারণে কার্ড কেড়ে নেব, সাসপেন্ড করে দেব, কাজ করতে দেব না, মানে যে থ্রেট কালচার আমরা সারাক্ষণ শুনছি, দিস ইজ মানে নাথিং এক্সেপ্ট থ্রেট কালচার অনলি। লিখিত দাদাগিরি প্রায় চলছেই, মানে যেমন ডিরেক্টরস গিল্ড থেকেও আমাদের ফেডারেশনের মাথা স্বরূপ বিশ্বাসের নামে FIR করা হয়েছে, মামলা করা হয়েছে। এই যারা নোংরা দাদারা প্রশাসনের প্রশ্রয় পেয়ে মাথায় চড়ে বসে আছে, তাদের পতন সুনিশ্চিত করার জন্য এই লড়াই যেন আরও চলে। গিল্ডের নাম করে নানা রকম নিয়ম কানুন তৈরি করে
মানুষের কাজ করা বন্ধ করতে চাইছে। এবং তাহলে আর সেটাকে ট্রেড ইউনিয়ন তো বলা যায় না, তাহলে বলা যায় যে এরা হচ্ছে ওই শোষক গোষ্ঠীর দালাল শ্রেণীর লোক। শাস্তি, কড়া শাস্তি যতক্ষণ না আমরা দিতে পারছি লোকজনকে, তবে হ্যাঁ এই যে প্রতিবাদটা হচ্ছে না সজোরে, সেটাও একটা অ্যাওয়ারনেস তৈরি করছে। কিন্তু মানে এই মুহূর্তে যেটা হচ্ছে কি বলতো, মানে ঝাঁপিয়ে পড়ছে সবাই একসাথে প্রতিবাদে, সেই নিউজটাও কিন্তু ছড়াচ্ছে এবং সেটাও একটা খবর হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানীয় মুখ্যমন্ত্রীর একজন স্নেহধন্য সন্দীপ ঘোষ বা কয়েকজন সন্দীপ ঘোষেরা আছেন, যাদের নির্দেশে যোগ্যতা থাকা সত্ত্বেও আর্টিস্ট এবং টেকনিশিয়ানস তারা কাজ পান না। তারা যাতে কাজ না পেতে পারেন তার বন্দোবস্ত করা হয়। ঠিক এইভাবেই আমাদের এই হেয়ার ড্রেসার গিল্ডের দিদি দুটো সৎ পথে রোজগার করে পরিবার নিয়ে বাঁচতে না পারেন, সেই পরিবেশ তৈরি করা হয়েছিল, যার ফলে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছিলেন এবং একটা সুইসাইড নোটও লিখে গিয়েছিলেন। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের বক্তব্য, গিল্ডের সঙ্গে আলোচনা করে ফেডারেশনের তরফে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। সুরক্ষা বন্ধু কমিটিকে বলা হয়েছে ওই হেয়ার ড্রেসারের সঙ্গে যোগাযোগ করতে। প্রশ্ন উঠছে, এই হেয়ার ড্রেসারও কি আদৌ সুবিচার পাবেন, নাকি সময়ের পরিতে সবকিছু ঢাকা পড়ে যাবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার অভিযোগ করলেন স্বয়ং তিলোত্তমা। হ্যাঁ, আরও এক তিলোত্তমা, কল্যাণী মেডিকেল কলেজের তিলোত্তমা। হস্টেলে রাতে ঢুকে একদল তাকে শ্লীলতাহানি, হুমকি, মারধর করেছে। তৃণমূলের দিকে সরাসরি অভিযোগের আঙুলে ক্ষেত্রে ওই কলেজে যিনি অধ্যক্ষ, তার ভূমিকা, তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন, ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এই তিলোত্তমা সে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছে, সে প্রতিবাদ করছে, তিনি বিহিত চান। আরজিকরের ঘটনা অনেক কিছুই সামনে এনেছে। স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি, নির্যাতন, অনিয়মের ছাই চাপা ক্ষোভের আগুনকে বিদ্রোহের লেলিহান শিখায় পরিণত করেছে আরজিকর কাণ্ড। এক তিলোত্তমার মৃত্যু যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে বাংলাকে। কিন্তু সারা রাজ্যে আরও যে অনেক তিলোত্তমা রয়েছেন, যেমন নদিয়ার কল্যাণীতে। মেধাবী পড়ুয়া, বড় ডাক্তার হওয়ার স্বপ্ন, অথচ যেখানে সেই স্বপ্ন পূরণ হবে সেই ক্যাম্পাসেই যে ছড়িয়ে ভয়ঙ্কর আতঙ্ক। 29 এপ্রিল 2023 কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতালে সমাবর্তন অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। অভিযোগ, সমাবর্তনে যোগ না দেওয়ার ফতোয়া ছিল। সেই ফতোয়া না মানায় তিলোত্তমার উপর তৃণমূল ছাত্র নেতাদের রোষ। ইউনিয়নের কিছুজন তারা দরজা ভেঙে ঢোকে, হোস্টেলের দরজা ভেঙে ঢুকে গায়ে হাত তোলে। আমাকে ঠেলে, মানে একদম পেছনে বিছানা ছিল, তার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। হাসানুর জামান মণ্ডল যে ছিল, সে এসে আমার নাকে একটা পাঞ্চ করেছিল। একজন মহিলা ডাক্তারি পড়ুয়াকে মধ্যরাতে মারধর। সেদিনের হামলায় যারা ছিল তারা কারা? তাদের মধ্যে অন্যতম, যার নেতৃত্বে হয়েছে, আলিম বিশ্বাস, সিদ্ধিদীপ বিশ্বাস, বিচিত্রকান্তি বালা, হাসানুর জামার মণ্ডল, জিদান ভার, সাগেন মুর্মু। সেদিনের রাতের কথা বলতে গিয়ে এখনো তিলোত্তমার গলা ধরে আসে। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা শাসক দলের নেতা বলেই পরিচিত, তাদের সঙ্গে যোগাযোগ করেছিল TV9 বাংলা। আমাদের এইটা হচ্ছে নিজেদের মধ্যে একটা ঝগড়া ছিল, যেটা আমরা দুই পক্ষ আমরা আমার বন্ধুদের মধ্যে সব মীমাংসা মিটে গেছে বর্তমান পরিস্থিতিতে। এটা পুরোপুরি একটা আমাকে জড়ানো হয়েছে। মধ্যরাতে কলেজের মহিলা হোস্টেলে ঢুকে ডাক্তারি পড়ুয়াকে মারধরের অভিযোগ। কোথায় ছিল প্রশাসন? কি পদক্ষেপ করেছিলেন কর্তৃপক্ষ? আক্রান্ত ডাক্তারি পড়ুয়ার বিস্ফোরক অভিযোগ, বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন খোদ তৎকালীন অধ্যক্ষ। কোর্টের লড়াই চলছে, কিন্তু তার মধ্যেও আমাকে নানানভাবে ফোন করে প্রিন্সিপাল স্যার বারবার বলেছে যাতে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া হয় ব্যাপারটা। কি নাম এই প্রিন্সিপালের? ডক্টর অভিজিৎ মুখার্জি স্যার, মানে যিনি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিলেন। অভিযোগটা হচ্ছে যে তৎকালীন প্রিন্সিপাল মানে আপনি অভিজিৎ মুখার্জি পরিবারকে এই এফআইআরটা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে না। কোনো চাপ নেই, ছেলেদের মধ্যে নিজেদের মধ্যে এগুলো হয়েছিল। ওরা বললো কি ঠিক আছে, আমরাও দিয়ে নিতে চাই, ও নিতে চাই। আমরা ঠিক আছে, তাহলে দুপক্ষ এসে বসে ওটাকে মীমাংসা করবেন। আক্রান্ত চিকিৎসকের আইনজীবীর বিস্ফোরক দাবি। অভিজিৎ, ওই আপনার আগের প্রিন্সিপাল অভিজিৎ মুখার্জি কি বলেছিল আপনাকে? যে কেসটাকে তুলিয়ে দেওয়ার জন্য আপনাকে টাকা দেবো, আমাকে টাকার অফার করেছে কেসটা তুলে দেওয়ার জন্য। লিগ্যাল অ্যাডভাইজার অনিরুদ্ধ ঘোষ তিনি আপনার নামে কমপ্লেন করছেন যে আপনি টাকার অফার করেছেন এই কেসটা তুলে দেওয়ার জন্য। না, আমার সাথে ওনার কোনো
কথাও হয়নি। তিলোত্তমা কাণ্ডের পর জেলায় জেলায় থ্রেট কালচারের অনেক অভিযোগ সামনে এসেছে। আক্রান্ত চিকিৎসক বলছেন, আমি একজন তিলোত্তমা, আমার মতো হাজারটা তিলোত্তমা সবকটা মেডিকেল কলেজের মধ্যে আছে, কিন্তু সবাইকে আপনি প্রেজেন্ট করতে পারছেন না বা সবাই মুখ খুলছে না। বিচারের আশায় চোয়াল শক্ত করে লড়ে যাচ্ছেন কল্যাণী মেডিকেল কলেজের তিলোত্তমা। অভিযুক্তরা এখনো ঘুরে বেড়াচ্ছে। তিলোত্তমাদের নিরাপত্তা, ব্যক্তি স্বাধীনতার দাবিতে আন্দোলন হয়েছে, মশাল মিছিল হয়েছে, স্লোগান উঠেছে, গোটা দেশ এক অন্য রকমের আন্দোলন দেখেছে। কিন্তু তারপরও কি তিলোত্তমারা সুরক্ষিত? উত্তরটা মনে হয় না। কারণ মালদাতেই দেখুন, সেখানে এক তিলোত্তমাকে হুমকির মুখোমুখি পড়তে হয়েছে। সোজাসুজি তাকে হুমকি দেওয়া হচ্ছে, এক কর্তব্যরত নার্সকে হুমকি দেওয়া হচ্ছে যে বেশি কথা বললে আরজিকর করে দেওয়া হবে, মানে সরাসরি ধর্ষণ, খুনের হুমকি। আর কে বলছেন, কে এই হুমকি দিচ্ছেন? রোগীর পরিজনেরা। ভাবুন একবার পরিস্থিতি ঠিক কোন জায়গায়। যখন আরজিকর বানিয়ে রেখে দেবো তখন তোরা বুঝতে পারবে। তিলোত্তমার মৃত্যুতে বাংলার মানুষ ক্ষোভে ফুঁসছে, তাও হুঁশ ফিরছে না। উল্টে সেই আরজিকরের উদাহরণ টেনেই বারবার হুমকির মুখে স্বাস্থ্যকর্মীরাই। কলকাতা, বর্ধমানের পর এবার মালদার চাঁচলে নার্সদের হুমকি। শনিবার রাতে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে তুমুল উত্তেজনা। সেই সময় মহিলা নার্সদের হুমকি, শাসানির অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে। বলছে যে আরজিকরে তোর ঘটনা মনে নাই, তোদের লজ্জা নাই, এইগুলো বলছে। তার মানে রোগীর পরিবার কি বলতে চেয়েছিল, কি করতে চেয়েছিল? যখন আরজিকর বানিয়ে রেখে দেবো তখন তোরা বুঝতে পারবে। এটা কারা বলে? পেশেন্ট এবং পেশেন্ট পার্টি। এইরকম অন ডিউটির পর যদি এইরকম একটা ব্যাপার অন ডিউটিতে ঘটে, তো স্বাভাবিক বাড়ি ফিরতে তো সবারই একটা ভয় লাগবে যে আমি মার্ক হয়ে গেলাম। রাতে হাসপাতালে উত্তেজনার ভিডিও ভাইরাল হতেই শোরগোল। হয়তো কোনো নেতা স্থানীয় বা কেউ হয়তো হবে, সেটা আমাদেরকে জানার, নাম তো আমরা জানি না। দেখা করতে আসে এবং যে নার্সিং স্টেশন আছে সেখান থেকে বসার জন্য চেয়ার নিয়ে যায়। তো প্রথমে যে অন ডিউটি ব্রাদার ছিলেন, তো উনি বলেছেন চেয়ারটা আপনি কেন নিয়ে যাচ্ছেন, তখনও কিছু হয়নি। সেকেন্ড টাইম আবার চেয়ার নিতে এসেছিলেন, উনি বললেন চেয়ারটা এরকম নিয়ে যাবেন না, ঠিক আছে। তখনই দুপক্ষ থেকে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, রোগীর আত্মীয় হাসপাতালের কর্মীদের চাকরি খেয়ে নেওয়ারও হুমকি দেয়। বলছে আমার এ আছে, ওই আছে, আমি 2 মিনিটের চাকরি খেয়ে নেবো তোমাদের। সরকারি চাকরি খেয়ে নেবে, এত ক্ষমতা? অভিযোগ, ঘটনার সময় এক প্রতিমন্ত্রীকে বারবার ফোন করার চেষ্টা করে অভিযুক্ত। তাহলে কি প্রভাবশালীর ঘনিষ্ঠ বলেই এত প্রভাব? যদিও ধৃতের দাবি, নার্সকে হুমকি দিয়েছেন আপনার পেশেন্ট? কখনো হতে পারে না। আরজিকরের ঘটনা ঘটে যাবে এই ধরনের হুমকি আমি বলিনি। এটা আরজিকর একটা সত্যি একটা মডেল করে ফেলেছে এই শাসক ঘনিষ্ঠ ক্রিমিনাল নেক্সাস অপরাধী চক্র। তারা অভিযুক্ত গ্রেফতার হয়েছে, কিন্তু তারপর প্রশ্ন হলো, আর কবে, কি করলে তিলোত্তমারা ভয়মুক্ত হবেন? মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আরজিকর কাণ্ডে মোড় ঘোরানো তথ্য সামনে এসেছে। তিলোত্তমা যে ডিপার্টমেন্টে কাজ করতেন, অর্থাৎ চেস্ট মেডিসিনে ওষুধ কেনায় বিস্তর গরমিল সামনে এসেছে। স্বাস্থ্য ভবন অনুমোদিত কোম্পানিকে বাইপাস করে জেলায় এক ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে কে বরাত দিয়েছিল? সন্দীপ ঘোষ। কিন্তু কেন? আর শুধুমাত্রই কি এই ওষুধেই যে গরমিল, সেটা শুধুমাত্র কারণ বা একমাত্র কারণ? তিলোত্তমার ধর্ষণ খুনের পিছনে দেখুন এর ডিটেল রিপোর্ট। 9 আগস্টের বহু আগে থেকেই আরজিকর হাসপাতালে ঘুঘুর বাসায় নিয়ে আমরা ধারাবাহিকভাবে খবর দেখিয়েছি। তিলোত্তমা হত্যার পর সেই সব খবরেই একের পর এক শিলমোহর পড়েছে। এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে এলো, যা শুনলে স্বাস্থ্যকর্তারাও চমকে যেতে বাধ্য। ওষুধ কেনায় বিস্তর গরমিল। আরজিকরে ওষুধ কেনার ক্ষেত্রে দুটো বড় অসঙ্গতির ছবি উঠে এসেছে। প্রথম অসঙ্গতি, স্বাস্থ্য ভবনের তালিকার বাইরে 2023-24 আর্থিক বছরে 2 কোটি 4 লক্ষ টাকার ওষুধ কিনেছে আরজিকর কর্তৃপক্ষ। এর মধ্যে রিশার একটি ওষুধ সরবরাহ সংস্থাকেই 60 লক্ষ টাকার বরাদ দেওয়া হয়েছিল। সেই সংস্থা
তিলোত্তমা চেস্ট মেডিসিন বিভাগে সিওপিডি ওষুধও সরবরাহ করছিল। স্বাস্থ্য ভবন অনুমোদিত তালিকায় বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে নির্দিষ্ট দর বেঁধে তৈরি হয় ক্যাট আইটেম বা ক্যাটালগ, যে ক্যাটালগে স্বাস্থ্য ভবন অনুমোদিত সংস্থাগুলির কাছ থেকে ওষুধ বরাদ দেওয়ার সুযোগ থাকে মেডিকেল কলেজগুলির। আরজিকর মেডিকেল কলেজের ক্ষেত্রে প্রশ্নটা এখানেই যে একটি মাত্র সংস্থা একটা আর্থিক বছরে 2,04,00,000 টাকার নন ক্যাট আইটেম কেনা হচ্ছে, আর শুধু একটি মাত্র সংস্থায় কেন 60 লক্ষ টাকার বরাদ পেয়ে যাচ্ছে। 2 কোটির মধ্যে 60 লক্ষ টাকা শুধুমাত্র একটি সংস্থা, কিসের বিনিময়ে? চেস্ট মেডিসিনে ইনহেলারের মতন অতি প্রয়োজনীয় ওষুধ কেনার ক্ষেত্রেও অস্বাভাবিকত্ব লক্ষ্য করা গেছে। কেমন সেটা? স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, কোন হাসপাতালে কত ইনহেলার ক্রয়? এসএসকেএম স্বাস্থ্য ভবন স্বীকৃত সংস্থায় ইনহেলারের বরাদ দিয়েছিল 49,56,672 টাকার। ন্যাশনাল মেডিকেল দিয়েছিল প্রায় 44 লক্ষ টাকার। এনআরএসে দেওয়ার বরাতের পরিমাণ 28,73,200 টাকা। কলকাতা মেডিকেল দেয় 11,36,420 টাকার বরাদ। সেখানে আরজিকর হাসপাতাল স্বাস্থ্য ভবন স্বীকৃত সংস্থাকে বরাদ দিয়েছে মাত্র 4,98,288 টাকার। তাহলে বাকি যে ইনহেলার লাগে সেটা কোথা থেকে নেওয়া হলো? সেগুলো কি স্থানীয়ভাবে টেন্ডার ডেকে কেনা হয়েছিল? আরজিকর মেডিকেল কলেজের সূত্রের খবর যে পরিকাঠামোগতভাবে এসএসকেএম, এনআরএস, কলকাতা মেডিকেল, ন্যাশনাল মেডিকেল কলেজ এদের সঙ্গে আরজিকরের কোনো তফাৎ নেই। রোগীর চাপের প্রশ্ন চেস্ট মেডিসিনের ক্ষেত্রে অন্তত, সেক্ষেত্রে এই এত কম ইনহেলারের বরাদ্দটা অস্বাভাবিক। আর সেই ঘাটতি পূরণ করা হয়েছে নন ক্যাট আইটেম থেকে লোকাল পারচেস করে আলাদা করে টেন্ডার ডেকে। প্রশ্ন উঠছে, একটি সংস্থাকে এত লক্ষ লক্ষ টাকার বরাদ কিসের বিনিময়ে? রিশরার ওষুধ সরবরাহকারী সংস্থার দাবি, তারা সৎভাবেই টেন্ডারের মাধ্যমে বরাদ পেয়েছেন। আমি 2 নম্বরই ব্যবসা করি না। গত বছর আরজি করে আপনি কত টাকার মাল দিয়েছেন সামগ্রী? গত বছর কত হবে? 30 লাখ টাকা। চেস্ট মেডিসিনে দিয়েছেন? চেস্ট মেডিসিনে না, চেস্ট মেডিসিনে আমার কাজ না। আমি স্টোর থেকে অর্ডার করে যা করে সেই মাল পেয়ে। স্বাস্থ্য ভবনের তালিকায় যে ওষুধ রয়েছে সেই ওষুধ কেন নন ক্যাট আইটেমে এত বেশি করে কেনা হচ্ছে, সেটাও তো প্রশ্ন। সেটা আমি কি করে বলবো? আপনি বলছেন সন্দীপ ঘোষকে আপনি চেনেন না, কোনোদিন দেখাই হয়নি? চিনি না আপনার, আমার কোনো রকম কোনো উপঢৌকন দিতে হয়নি আপনাকে? আমার কোনো রকম ভয় নেই, কিছু নেই। আমি জোর গলায় বলবো, কারণ আমি টেন্ডারে কাজ করি। সন্দীপ ঘোষ, সুশান্ত রায়দের কি সত্যি চেনেন না অনুপ? সংশয় থাকছেই, তার কারণ সিবিআই ইডির আতশকাচের তলায় রয়েছেন সন্দীপ ঘোষ। তার বিরুদ্ধে অভিযোগ তিনি টেন্ডার থেকে কমিশন নিতেন। তাহলে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ কেনার ক্ষেত্রে কোথাও 2 4 হচ্ছে না তো? সন্দিহান চিকিৎসকদের একাংশ থেকে বিরোধী দলের নেতারা। এটা হচ্ছে একটা সিন্ডিকেট, যে সিন্ডিকেটের স্তরে স্তরে লোকজন আছে যারা হচ্ছে এই দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তিনি এই দায় অস্বীকার করতে পারেন না। অভয়ার মৃত্যুর সঙ্গে এই দুর্নীতি চক্রের সরাসরি যোগ আছে। যাদেরকে রিক্রুটমেন্ট করা হয়েছিল এরকমও কিছু আছে যে চিফ মিনিস্টার নমিনেটেড ক্যান্ডিডেট ফর মেডিকেল কাউন্সিল, তাদের নামে অভিযোগ জমা পড়েছে। 2023 এপ্রিল থেকে 2024 মার্চের মধ্যে চেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন সুস্মিতা কুণ্ডু। তার প্রতিক্রিয়া, চিকিৎসকরা প্রেসক্রিপশনে ওষুধের নাম লেখেন, রোগী কোথা থেকে কি ওষুধ পাচ্ছেন তা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। সুস্মিতার বক্তব্যেই সোর্সের মধ্যে ভূত থাকার ইঙ্গিত স্পষ্ট। সেই জন্যই এই ওষুধ কেনার যে বিষয়টি, যে অসঙ্গতি, তার সঙ্গে পরোক্ষভাবে তিলোত্তমার খুন দর্শনের কোনো যোগ রয়েছে কিনা সেটাও এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। ডাক্তার বনাম ডাক্তার, তিলোত্তমা পর্ব নিয়ে আইএমএ বেঙ্গলের সাধারণ সভায় রীতিমতো গোষ্ঠীকন্দল সামনে চলে এলো। কীরকম গোষ্ঠীকন্দল? এই মিটিং শুরু হওয়ার আগেই উত্তরবঙ্গ লবের লোকজনকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হলো। বিশেষ করে সুশান্ত রায়, সুদীপ্ত রায় যারা অনুগামীরা রয়েছেন তাদেরকে গো ব্যাক বলা হলো, কখনো আঙুল উঁচিয়ে, কখনো বা গলার স্বর উঁচু করে। এদের সবার পরিচয় এক, চিকিৎসক এবং একই শাখার সদস্য, কিন্তু ঘটনাচক্রে তাদের মধ্যেই লেগে গেল নারদ, একেবারে কলতলার ঝগড়া। রবিবার ছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সভা। বৈঠক শুরুর আগেই ধুমধুমার কাণ্ড বেঁধে যায়। চিকিৎসক তাপস চক্রবর্তী, জয়া মজুমদার এবং প্রিয়াঙ্কা রানাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অন্যান্য চিকিৎসকেরা। ওঠে গো ব্যাক স্লোগানও। অভিযোগ, এরা উত্তরবঙ্গ লবির সুদীপ্ত রায়, সুশান্ত রায় গোষ্ঠীর ঘনিষ্ঠ।
সভাস্থলে সেই মুহূর্তের একটি ভিডিও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে শান্তনু সেন ও তাপস চক্রবর্তীরা মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন। বেশ কিছুক্ষণ আঙুল উঁচিয়ে তর্কাতর্কির পর দুপক্ষকে হাত জোড় করতেও দেখা যায়। শান্তনু সেনের প্ররোচনায়, কাকুলি সেনের প্ররোচনায়, সৌরভ দত্তর প্ররোচনায়, রঞ্জন ভট্টাচার্যের প্ররোচনায়, অনির্বাণ দলুইয়ের প্ররোচনায় বলার মতো না, শোনার মতো নয়। হ্যাঁ, শুধু আমাকে গালাগালি করলো না, আমাকে ধাক্কা দিল, পরিকল্পিত বটেই তো। তাহলে আমি তো বুঝতেই পারিনি সব নমিনেশন, আমাদের সেক্রেটারিয়াল ক্যান্ডিডেটদের নমিনেশন ফাইল করব, জোর করে আমাদের ফাইল করতে দিল না। জোর করে একদম বলপূর্বক ঢুকতেই দিচ্ছে না এরা। পরে বৈঠক শুরু হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। চিকিৎসক অশোক সরকার বিরূপাক্ষ অভিজ্ঞদের সমর্থনে বলতে গেলে মাইক কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। আমি বলছি যাকে আপনি যা খুশি করতে পারেন, কিন্তু উই মাস্ট ফলো দ্য প্রসিডিওর। আপনাকে বলতে হবে তোমার বিরুদ্ধে অভিযোগ, তোমাকে আমরা ডাকছি, তুমি এসো, আসার পরে তুমি তার বক্তব্য বল শুনবে, তারপরে তুমি ডিসিশন নেবে। এখানে বসে একটা যেহেতু সঙ্গে একটা ক্রাউড আছে, যা খুশি একটা করবেন না, সবাইকে বাইরে থেকে বার করে দেবেন। আরে সবাই তো লাইফ মেম্বার অ্যাপ্লাই করে এলিজিবল হয়ে পয়সা দিয়ে মেম্বার হয়েছে। আপনি একটা মিটিংয়ের একটা যদি আপনার পাওয়ার থাকে কিছুটা জনগণের, আপনি চাই বলে যা খুশি করতে পারেন না। মানে এটাও এক ধরনের থ্রেট কালচার, সেটাই আপনি বোধহয় বলছিলেন। আমি বলছি এটাই যে একটা তোমরা থ্রেট কালচার, আরেকটা লোকের মধ্যে ভয় ঢুকাচ্ছ। ভয় ঢুকালে তুমি সবাইকে ইউনাইটেড রাখবে কী করে? ভয়টা তো সবার জন্যই প্রযোজ্য। তারপর বলতে পারলেন আলটিমেটলি? হ্যাঁ, আমাকে আবার সেক্রেটারি সুযোগ দিল। আইএমএ পশ্চিমবঙ্গ শাখার আগামী নির্বাচনে কারা মনোনয়ন জমা দেবেন সেসব ঠিক করতেই মূলত এদিনের বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে অনিবার্যভাবে উঠে আসে উত্তরবঙ্গ লবির বারবারন্ত থ্রেট কালচারের প্রসঙ্গ। স্বাভাবিকভাবেই যে বৈঠক নির্বিঘ্নে হওয়ার কথা ছিল, সেই বৈঠক হলো উত্তেজনার মধ্যেই। আর দীর্ঘ সময় ধরে সেই বৈঠক শেষ হয়ে যার নির্যাস যে উত্তরবঙ্গের যে জলপাইগুড়ি আইএমএ তা ভেঙে দেওয়া হলো। প্রপোজাল যেটা হলো সেটা হচ্ছে ডক্টর সুশান্ত রায়, ডক্টর তাপস চক্রবর্তী, ডক্টর অভিক দে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস যারা আছে, এদের মেম্বারশিপ টার্মিনেট করার সুপারিশ করে আমাদের যে হেডকোয়ার্টার আছে সেখানে পাঠানো হবে। এবং তার সাথে যেটা সিদ্ধান্ত হলো যে এই যে থ্রেট কালচারের বিরুদ্ধে যে লড়াই, একটা সুস্থ বাতাবরণ ফিরিয়ে আনার জন্য সেই থ্রেট কালচারের বিরোধিতা করা ডেফিনেটলি। আইএমএ অ্যাকশন কমিটি মিটিংয়ে এবং তার আগেও চেয়েছিল যাতে কোনো ইলেকশন না হয়। তার কারণ এই সময় ইলেকশন মানেই কোথাও একটা ডিভিশন, এবং এই সময় দাঁড়িয়ে যখন আমরা একটা ঐক্যবদ্ধ লড়াই লড়ছি, তখন সেখানে আমরা চাইনি কোনো রকম ইলেকশন বা ডিভিশন হোক। বৈঠকে তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন জানিয়ে দেন তিনি আর চিকিৎসক সংগঠনের ভোটে দাঁড়াবেন না। কিন্তু এদিন যা ছবি দেখা গেল তা দেখে অনেকেরই প্রশ্ন, প্রাক বৈঠকেই যদি দুই লবির মধ্যে এমন সংঘাত বাধে তাহলে নির্বাচনে কি হবে? ক্যামেরায় অমিতের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে ডিবিসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়েই তিনি বলেছিলেন, তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে ডিবিসির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করা হবে। আর এরপর আজকেই আমরা দেখলাম ডিবিসির বোর্ড থেকে রাজ্য সরকারের দুজন আধিকারিক তারা পদত্যাগ করলেন। অন্যদিকে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি দিয়েছেন, আর সেই চিঠিতেও ডিবিসির বিরুদ্ধে একগুচ্ছ কড়া অভিযোগ করেছেন তিনি। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? চিঠির বয়ান রাজ্য সরকারের আগের বক্তব্যকে যেন খণ্ডন করছে। মুখে বলা দাবি আর বয়ানের মধ্যে এতটা ফারাক। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি সত্যিটা সামনে চলে এলো? আর ডিবিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট আপ করবই। শুক্রবার হুঁশিয়ারি দিয়েছিলেন, রবিবার সে পথেই হাঁটল রাজ্য সরকার। পুজোর মুখে রাজ্যের 8 জেলার বন্যা পরিস্থিতি যখন উদ্বেগ বাড়াচ্ছে, ঠিক এই মোক্ষম সময়ে দামোদর ভ্যালি কর্পোরেশনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত পৌঁছল সপ্তমে। রবিবারই বাংলার বন্যা পরিস্থিতি নিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপরে ডিবিসির বোর্ড থেকে পদত্যাগ করলেন রাজ্য সরকারের দুই প্রতিনিধি। জোর করে রিকোয়েস্ট করেছি যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এখন পাট ছাড়বেন না, অল্প অল্প করে ছাড়বেন। কিন্তু প্রায় 3.5 লক্ষ কিউসেক ওপর জল, এত জল 2009-এর ফলে আর চলা হয়নি। গত শুক্রবার বাংলার 8 জেলায় বন্যা সংকট নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। তার জবাবি চিঠিতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাতিল জানান, রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই জল ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় ডিভিআরসি।
কেন্দ্রীয় মন্ত্রীর সেই দাবি খারিজ করে রবিবার প্রধানমন্ত্রীকে দেওয়া দ্বিতীয় চিঠিতে মুখ্যমন্ত্রী ফের অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর দাবি তিনি খারিজ করছেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কোনো ঐক্যমত্যে পৌঁছানোর আগেই কেন্দ্রীয় সরকার, জলশক্তি মন্ত্রক, কেন্দ্রীয় জল কমিশনের প্রতিনিধিরা একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে। উপেক্ষা করা হয়েছে রাজ্যের অনুরোধ বা মতামতকে। 3.5 ঘন্টার নোটিশে জলাধার থেকে 9 ঘন্টা ধরে জল ছাড়া হয়েছে, যা বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে অন্তরায়। কেন্দ্রীয় সরকারের যে বক্তব্যগুলো তার কোনো ভিত্তি নেই, তাদের দায়, তাদের ব্যর্থতা, তারা কর্তব্য পালন করছে না, তারা বাংলাকে বঞ্চিত করছে, তারা বাংলার ক্ষতি করছে। এই বিষয়টি বারবার মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রকে বলার চেষ্টা করেছেন, বলেছেন, চিঠি লিখেছেন, পশ্চিমবঙ্গের তরফ থেকে প্রতিনিধি দল বলেছে, বৈঠকে বলা হয়েছে, সেই কথাগুলোই মুখ্যমন্ত্রী আবার বলেছেন, সেগুলো তারা শুনছেন না। ডিভিসির ঘাড়ে বন্যা হচ্ছে তার দোষ চাপিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ব্যর্থতা ঢাকতে চাইছেন। পাঞ্চেত বা মাইথনে যখন জল ছাড়া হচ্ছে বলে ডিভিসি বলছে, আর সেই জল যখন উদয়নারায়ণপুরে পৌঁছাচ্ছে, তার জন্য 48 ঘন্টা সময় পান মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, এই রাজ্য সরকার। বন্যা নিয়ন্ত্রণের কি ব্যবস্থা রাজ্যে গড়ে উঠেছে? যদিও মুখ্যমন্ত্রীর চিঠির প্রেক্ষিতে পাল্টা বিরোধীদের কটাক্ষ। প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে তো কার্যত নিজেদের দাবি খণ্ডন করছে রাজ্য প্রশাসন। চিঠিতে বলা হয়েছে যে 3.5 ঘন্টার নোটিশে জল ছাড়া হয়েছে, অর্থাৎ রাজ্যকে জানিয়েই জল ছাড়া হয়েছে। ডিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা, আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে, যা কোনোদিন জীবনে হয়নি। আবার মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কথা মনে করিয়ে বিরোধীদের বক্তব্য, মুখ্যমন্ত্রী 4 লক্ষ কিউসেকের বেশি জল ছাড়ার দাবি করেছিলেন, আদতে 2.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ সরকার এবং ডিভিসি তার যে যৌথ কমিটি রয়েছে, সেখান থেকে আপনি সদস্য পদত্যাগ করে আপনি একটা গিমিক করলেন, একটা নাটক করলেন। কিন্তু আপনি যদি সত্যিই সম্পর্ক ছিন্ন করতে চান ডিভিসির উপর, যদি আপনার এত রাগ থাকে, আপনি আজ থেকে ডিভিসির থেকে তাপবিদ্যুৎ নেওয়া বন্ধ করুন। আপনি বলুন যে ডিভিসির থেকে 1 মেগাওয়াটও বিদ্যুৎ আমি নেব না, এবং একই সঙ্গে আপনি বলুন যে আগামী বোরো এবং রবি মরশুমে আপনি জল নেবেন না ডিভিসির থেকে, সেচের জল নেবেন। প্রধানমন্ত্রীকে দেওয়া দ্বিতীয় চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন 1 লক্ষে 2.5 লক্ষ কিউসেক জল ছাড়ার বিষয়টি এড়াতেই পারত ডিভিসি। অভিযোগ, মাইথন ও পাঞ্চেত সর্বোচ্চ যত পরিমাণ জল ধরে রাখতে সক্ষম, তার আগেই জল ছাড়তে হয়েছে। বাংলাকে যেভাবে উপেক্ষা করা হয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে যেভাবে অসহযোগিতা করা হয়েছে, তার প্রতিবাদে দামোদর ভ্যালি রিজার্ভয়ার রেগুলেশন কমিটি থেকে প্রতিনিধি প্রত্যাহার করে নিচ্ছি। প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার কিছুক্ষণ পরে ডিভিআরআরসি থেকে পদত্যাগ করেন রাজ্যের বিদ্যুৎ সচিব আইএস শান্তনু বসু এবং সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার। ডিভিসি থেকে পশ্চিমবাংলায় চলে আসলে তাদের যে পশ্চিমবাংলার লাভ হওয়ার কথা নয়, তাতে পশ্চিমবাংলার অসুবিধা হবে। আমি জানি না মুখ্যমন্ত্রী কেউ সব বুঝিয়েছেন কিনা, বোঝাচ্ছেন কিনা, বোঝাবেন কিনা, নাহলে রাজ্য সর্বনাশ করবেন। বন্যা পরিস্থিতি এলে উনি বলবেন ম্যানমেড, আমরা বলি এটা ওম্যানমেড। বাংলায় সেচ নিয়ে কোনো কাজ হয় না। ইরিগেশনের কাজ মানে, সেচের কাজ মানে মাটি ফেলো, টাকা কামাও, বাড়ি যাও। প্রত্যেক বছর বাংলায় বন্যায় লক্ষ লক্ষ মানুষকে সংকটের মুখোমুখি হতে হয়। বিতর্ক চলে ঘাটাল মাস্টার প্ল্যান সহ বন্যা মোকাবিলার অন্যান্য পদ্ধতি নিয়ে। কার্যত নিয়ম করে রাজ্য সরকার বনাম কেন্দ্রীয় সরকার টানা পড়েনও চলতে থাকে, কিন্তু বন্যা দুর্গত মানুষগুলোর সুরাহা হয় কি? প্রশ্নটা থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বন্যায় ঘাটাল ভাসছে, আর অন্যদিকে দোষারোপের বন্যাও বইছে। দল বা দলনেত্রী যাই করুন, যাই বলুন না কেন, তৃণমূল সাংসদ দেব তার কিন্তু স্পষ্ট বার্তা। বলছেন রাজ্য ও কেন্দ্র অশান্তি করে, অভিযোগ পাল্টা অভিযোগ করে কোনো লাভ নেই। 2026-এর ডেডলাইন বেঁধে দিলেন, বললেন 26-এর মধ্যে যদি ঘাটাল মাস্টার প্ল্যানে কাজ না শুরু হয়, তাহলে তিনি প্রচারেই নামবেন না। পুজোর আগে বন্যায় ভাসছে ঘাটাল। রোদ উঠলেও জলযন্ত্রণা কমেনি একটুও। বানভাসী ঘাটাল নিয়ে কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব চরমে। ঘাটালে মাস্টার প্ল্যান আজকে 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, ওরা করলো না। রাজ্য সরকারের তো কোনো মাথা মানে ভূক্ষেপই নেই কোনো। পরস্পরের দিকে বল ঠেলছে, এটাই রোজকার চিত্র। এসবের মধ্যেই অন্যরকম সুর ঘাটালের সাংসদ দেবের গলায়। রাজ্য কেন্দ্র ঝামেলা করে এখন লাভ নেই। এখন যেটা দরকার সেটা হচ্ছে মানুষকে কিভাবে আমরা মানুষকে কিভাবে এই কষ্ট থেকে বাঁচাতে পারি, এই কষ্ট কতটা যে যন্ত্রণার মধ্যে আছে সেখান থেকে কিভাবে পার করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।
দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের দিকে আঙুল তুলছেন। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতেও ঘাটাল মাস্টার প্ল্যানের উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তখনই দেবের এমন মন্তব্য। ওই দোষারোপের মধ্যে যে আপনার ডিভিসি কেন জল ছাড়লো, কারণ আমাদের দেশে অনেক জায়গায় বন্যা হয়েছে এবং এবারে বৃষ্টিও প্রচুর হয়েছে। তৃণমূলে বিড়ম্বনা আরো বাড়িয়ে দেব বলে দিলেন 3 মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা করা সম্ভব নয়। এটুকু বলবো কি, আমি ফিরে এসেছি আবার রাজনীতিতে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, এবং আমি কথা দিচ্ছি কি যতদিন যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু না হয় 2026 আগে, তখন আমি প্রচার করছি। আমি তখনও বলেছিলাম দলের 2026 2026 সালে বিধানসভা নির্বাচন, 26 কি ডেডলাইন? এর আগেও ঘাটাল মাস্টার প্ল্যান হওয়া নিয়ে দেবের মন্তব্য তৃণমূলে বিড়ম্বনা বাড়িয়েছিল। ভোটে পর্যন্ত দাঁড়াতে চাননি। 2026 বিধানসভা নির্বাচন, তার আগে যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি না শুরু হয়, আমি আপনাদের বলে আছি তৃণমূল কংগ্রেসকে আর ভোট দিতে হবে না। রবিবার বন্যা পীড়িত ঘাটালে যান সাংসদ দেব। নৌকায় চেপে এলাকা ঘুরে দেখেন, ত্রাণ বিলি করেন। কোথাওই বিক্ষোভের মুখে পড়তে হয়নি দেবকে। সেই ভোটারদের পাশে দাঁড়িয়ে ভোটারদের দাবিকে সমর্থন জানিয়ে দেব কি দলের উপর, প্রশাসনের উপরই চাপ বাড়ালেন না? সাংসদের দেওয়া ডেডলাইনে কি কাজ হবে? অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। শনিবারও হয়নি, আজও সম্ভব নয়, কিন্তু আগামীকাল ফিরছেন তিনি জেল থেকে জেলায়। বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল তিনি আবারও আগের মেজাজে ফিরে এসেছেন বলেই আমরা জানতে পারছি, কিন্তু নিরাপত্তা রক্ষী ছাড়া তিনি এক চুলো নড়তে রাজি নয়। খোশ মেজাজে রয়েছেন। স্বাভাবিকভাবেই বাড়ি ফিরছেন। পার্টি অফিস থেকে শুরু করে বাড়ি, চূড়ান্ত প্রস্তুতি এই মুহূর্তে কিন্তু গোটা বীরভূম জুড়ে। আর হবে নাই বা কেন, এটা বলছেন তৃণমূলের কর্মীরা। দাদা ফিরছেন বলে কথা, কিন্তু বীরভূমের শান্তি সেটা বজায় থাকবে তো? বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। অনুব্রত মণ্ডলের জেল মুক্তি এখন সময়ের অপেক্ষা। সব ঠিক থাকলে সোমবার তিহার জেল থেকে বেরিয়ে আসবেন কেষ্ট মণ্ডল। দলের বাঘ থুরি অনুব্রত মণ্ডল নাকি জামিন পেয়ে ফের পুরনো দাপটে। জেল থেকে বেরোনোর পর কি করতে হবে সে নিয়ে সমাধান করে দিয়েছেন কেষ্ট মণ্ডল। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহল ও আইনজীবীদের কাছে তার দাবি, তিহার থেকে বাইরে পা রেখেই নিরাপত্তা চেয়েছেন অনুব্রত। কিন্তু দিল্লি পুলিশের তরফ থেকে কেষ্ট মণ্ডলকে নিরাপত্তা দেওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে উপায়? সূত্রের খবর, সেক্ষেত্রে ভরসা বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষী। সেই ব্যবস্থাই করার চেষ্টা করেছেন অনুব্রত ঘনিষ্ঠরা। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির ঘনিষ্ঠরা জানাচ্ছেন, বিহার থেকে বেরিয়ে এক মুহূর্ত দিল্লিতে থাকতে চান না অনুব্রত মণ্ডল। তাই সোমবার রাতেই কলকাতাগামী বিমানের টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। জেল থেকে বেরিয়ে সোজা দিল্লি বিমানবন্দরে যাবেন অনুব্রত। নিজের রাজ্যে বাংলায় পা দিয়ে কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে রাজ্য পুলিশের নিরাপত্তা না পাওয়া পর্যন্ত বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করা যায় কিনা তার চেষ্টা হচ্ছে বলে খবর। বাবার আগেই মেয়ে সুকন্যা মণ্ডল গরু পাচার মামলায় জামিন পেয়েছেন, কিন্তু এতদিন দিল্লির গোপন ঠিকানায় তিনি ছিলেন বলে খবর। তবে অনুব্রতর সঙ্গে তার মেয়েও বাড়ি ফিরতে পারেন বলে জানা গেছে। পুজো হোক কিংবা উৎসব, অনুব্রতহীন বোলপুরের বাড়ি ও পার্টি অফিস গত 2 বছর ধরে ছিল ফাঁকা খাখা। কেষ্টমণ্ডল ফেরার বার্তা আসতেই সাজো সাজো রব। পার্টি অফিসে চলছে জোর প্রস্তুতি। ফের দরজা জলজল করছে জেলা সভাপতির নেমপ্লেট। দাদা আসছে, দাদা এসে তখন এই ঘরেই বসবে। তার চেয়ারগুলো পালিশ হচ্ছে, তখন পরিষ্কার করা হচ্ছে, অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি। দাদা যেরকম চান আর কি সেভাবেই করা হচ্ছে আর কি, যেভাবে থাকতো। জেলার রাজনীতিতে ওজনদার নেতা। 2022 সালে যখন তিহার জেলে ঠাঁই হয় তখন বাড়তি ওজন সংক্রান্ত নানা শারীরিক সমস্যায় ভুগেছিলেন অনুব্রত। সূত্রের খবর, গত 2 বছরে ওজন কমেছে 30 কেজি। তাতেই শারীরিকভাবে অনেকটাই চাঙ্গা বীরভূমের বাঘ। তৃণমূল কি তাই আরও চাঙ্গা? খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা, হায়নারা হুম হুম করে, কারণ বাঘ ভেতরে আছে বলে। সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাস তুলে পালায়। অনুব্রত আসার আগে বাড়ি অফিস ধোয়া মোছা চলছে, আর আসার পর কেষ্টমণ্ডল জেলায় ফিরলে জেলার রাজনীতিতেও কি ঝাড়পোছ হবে? হ্যাঁ, থালা সাজিয়ে রেখেছো, কেউ খাবার দিচ্ছে না, কষ্ট হচ্ছে না? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে বলো। থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না, শোনা গো আমার। জ্যোতির্ময় কর্মকার ও হিমাদ্রি রিপোর্ট, TV9 বাংলা। মুখ্যমন্ত্রী বলেছিলেন বীরের সম্মান দিয়ে ফেরাতে হবে। কার উদ্দেশ্যে বলেছিলেন নিশ্চয়ই আপনাদের মনে আছে। অনুব্রত মণ্ডল যখন জেলে তখন দলের নেতা কর্মীদের এই বার্তাই দিয়েছিলেন, এই নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সত্যি কি দল তাকে বীরের সম্মান দিতে চলেছে?
সেই জল্পনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্র বলছে আগামীকাল অর্থাৎ সোমবার অনুব্রত মণ্ডল তার নিজের জেলায় বীরভূমে ফিরবেন, আর মঙ্গলবার বোলপুরে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি হয় এই জল্পনা গোটা জেলা জুড়ে। 11ই অগস্ট 2022 রাখি পূর্ণিমার দিন নিচুপট্টির বাড়ির ঠাকুর ঘর থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। তারপর আসরে নামে ইডি। ধৃত কেষ্টকে আবারও গ্রেফতার করে সোজা দিল্লি নিয়ে চলে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপর বারবার পছন্দের কেষ্টর পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। কেষ্ট বেচারা, ওর একটু নিজেরই শরীর খারাপ, একবার বকটুই হলো, সেখানে ধাক্কা দিয়েছে, প্রতি ইলেকশনে নজরবন্দি করে রেখে দেয়। আগে কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে, কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি। কেষ্টকে বীরের সম্মান দেওয়ার কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী। যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। বীরভূম জেলা হাঁটতে জানে না, হাঁটতে শেখেনি, ওটা লাল মাটির রাস্তা, মাথায় রাখবেন। বীরভূমের সেই লাল মাটির রাস্তায় আবারও পা পড়তে চলেছে কেষ্ট। সোমবারই জামিনে জেল মুক্ত, রাতেই বাংলার পথে রওনা দিতে পারেন। মঙ্গলবার বীরভূমে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা হওয়ার সম্ভাবনা। তবে কি মঙ্গলবারই বীরের সম্মান পেতে চলেছেন কেষ্ট? জোর জল্পনা বীরভূম জুড়ে। আমি বেড়ালও মনে করি না। চর্চায় মে মাসে মুখ্যমন্ত্রীর করা একটা মন্তব্য। কেষ্টকে ধরে রেখেছে কেন? ইলেকশনের জন্য। ইলেকশন হয়ে যাবে, ওকে বলেছে তুমি বিজেপি করবে না, বিজেপিকে মদত করো, তাহলে তোমায় তাড়াতাড়ি ছেড়ে দেবো। দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে, ও ছাড়া পেয়ে যাবে। বিজেপিকে আমার থেকে ভালো কেউ চেনে না। বাস্তবিকই লোকসভা ভোট মেটার পর জামিনে মুক্ত হচ্ছেন কেষ্ট। এবার কি বিধানসভা ভোটের গুরুদায়িত্ব? পুজোর আগেই চড়াম শুরু। দীক্ষা ও হিমাদ্রির রিপোর্ট, TV9 বাংলা। অনুব্রত মণ্ডল তিনি জামিনে মুক্ত হয়ে বীরভূমে ফিরতে চলেছেন। অনুব্রত মণ্ডল এই নামটা শুনলেই বারবার করে মনে পড়ে তার কথায় কথায় ওই যে হুমকি, সেটাই। কিন্তু এই যে অনুব্রত মণ্ডল প্রায় 2 বছর এ বাংলায় ছিলেন না, তার অভাবটা অনুভব হতে দেননি তৃণমূল নেতারা। এই যেমন মালদার জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, তার তো কথায় কথায় ওই হুমকির নিদান। এই যেমন খুনের হুমকির নিদান দিয়ে বসেছেন তিনি, জানিয়ে জোর বিতর্ক। আচ্ছা, পুলিশ তারা কেন সব দেখেও চুপ বলুন তো? শাসক দলে কি হুমকি হুঁশিয়ারির ফুলঝুরি ছোটানোর প্রতিযোগিতা চলছে? আরজিকর কাণ্ডে যখন গোটা বাংলা প্রতিবাদে সামিল, ঠিক সেই সময় প্রতিদিনই শাসক নেতারা মুখ খুলছেন, বিতর্ক বাড়িয়েছেন। সেই তালিকায় অনেকটাই যেন এগিয়ে মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। 8ই সেপ্টেম্বর 2024 তৃণমূল কংগ্রেসের একটি পতাকা তোমার বিজেপির কর্মীদের গায়ের 50টা চামড়া টেনে নামিয়ে দিবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। 14ই সেপ্টেম্বর 2024 এ মানুষের পাশে থাকো, নাহলে ওই যে ফালতু মিছিলগুলো করে বেড়াচ্ছ, মাটি করে পুঁতে দিব। এটা আমি কখনো বলেছি, এখনো বলছি। বারবার ঠিক এভাবেই বিরোধীদের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা। ফের সেই একই ভাষা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সম্প্রতি জেলায় মোমবাতি মিছিল করে বিজেপি ও সিপিএম। তাদেরই প্রকাশ্যে গণপিটুনির নিদান। বিজেপি সহ দালাল সিপিএম আমরা মানুষকে বলবো, এই ধরনের গণপিটুনি দিয়ে তোমাদেরকে শেষ করা হোক। গণপিটুনি তোমাদের কাম্য, গণপিটুনি ছাড়া তোমাদের আর কোনো নিস্তার নেই। একজন জনপ্রতিনিধি হয়ে এভাবে প্রকাশ্যে খুনের হুমকি দেওয়া যায়? ঘৃণ্য রাজনীতি করা সিপিএম, কংগ্রেস এবং বিজেপির বাইরে যারা করছে তার আন্দোলন আমরা পূর্ণ সমর্থন করছি, কিন্তু এরা শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ক্ষমতা থেকে অপসারণ করার জন্য রাজনীতিটা করছে। মানুষ তোমাদের গণপিটুনি দিয়ে শেষ করবে। বিজেপির লোকেরা যেভাবে কুৎসার ওঠাচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, সেটা যদি ক্রাইম থাকে তাহলে আমারটাও ক্রাইম, যদি সেটা ক্রাইম না থাকে তাহলে আমারটাও ক্রাইম না। আর যদি তার জন্য এফআইআর হলে ওদের নামে এফআইআর প্রথম ঢোক, আগে বলেছি ওরা, তাহলে আমার নামে এফআইআর হোক। তৃণমূল নেতা নিজের অবস্থানে অনড়, বিরোধীরা পাল্টা বলছেন তৃণমূলের লোকেরা মারো কাটো খাও, এটাই তোদের নীতি। হয়তো আব্দুর রহিম বক্সির পরিবারের কেউ সরাসরি আরজিকর ধর্ষণ কাণ্ডের সঙ্গে জড়িত,
সেই কারণে আরজি করের ধর্ষণের প্রতিবাদে মিটিং মিছিল হলে কি ধর্ষকদের শাস্তির দাবিতে মিছিল হলে আব্দুল রহিম বক্সির মধ্যে একটা স্বজন হারানোর আশঙ্কা কাজ করে। মালদায় যখন তৃণমূল নেতা ফোঁস করছেন, তখন বাঁকুড়ায় সুর চড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতিও। আগামী দিনে এই তৃণমূল কংগ্রেসকে সরকারকে যতক্ষণ আমরা উৎখাত করছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। পরিষ্কার কথা বলে দিচ্ছি রাজ্য সভাপতি হিসেবে, মার খেয়ে কাঁদতে কাঁদতে আসবেন না, মার দিয়ে আসুন, বাকিটা সুকান্ত মজুমদার থেকে নেবেন। কাউকে আমরা প্রথমে আক্রমণ করব না, করিও না, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তা 26-এর পর বিজেপির বুলডোজার সরকার তৈরি হবে এই পশ্চিমবঙ্গে। এটা বাজে লোক, আবল তাবল বকে। রাজনীতিতে বাকযুদ্ধ হবে সেটাই স্বাভাবিক, কিন্তু তা বলে খুল্লাম মার ধর খুনের হুমকি। আমজনতার প্রশ্ন, বাংলায় এ কোন নতুন রাজনীতির আমদানি? শুভতোষ ও হীরকের রিপোর্ট, TV9 বাংলা।